নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে তফসিল ঘোষণার পরই মাথা ঘামাবে কমিশন। রোডম্যাপ প্রকাশ করে সিইসি। কোন রাজনৈতিক দলকে কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ার মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। রোডম্যাপ ঘোষণায় সংকট নিরসন হবে না মন্তব্য ফখরুলের। তোফায়েল বললেন, এটি বাস্তবসম্মত, সব দলেরই গ্রহণ করা উচিত। পথ নকশা জাতির সামনে পেশ করেছেন, এটা খুবই সুন্দর হয়েছে এবং বাস্তবসম্মত হয়েছে। সকল দলেরই গ্রহণ করে আগামী নির্বাচন জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকার প্রয়োজন। সেই দিক থেকে কোন রকম আলোচনা না করে এই রোড ম্যাপ দিয়ে তো আপনার তাদের সমস্যার সমাধান হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না বললেন প্রধানমন্ত্রী। ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে 4 জনের আত্মসমর্পণ। সারওয়ার তামিম গ্রুপের সদস্য দাবি র্যাবের। নিষ্ক্রিয় করা হলো জব্দ বোমা। বিচার বিভাগীয় তদন্তের পরও নিখোঁজ সাতক্ষীরার হোমিও চিকিৎসক জনির তদন্তভার পুনরায় পিবিআইকে দেয়ায় হতবাক পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। এবং কিডনি প্রতিস্থাপন সহজ করতে কাল মন্ত্রিসভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। জোর দেয়া হচ্ছে কেনাবেচা প্রতিরোধেও। কোন দল সমাবেশ করবে, কারা করবে না, তফসিল ঘোষণার আগে তা কমিশন দেখবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে একথা বলেন তিনি। সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার যেমনই হোক, তফসিলের পরে প্রশাসনিক পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতেই থাকবে। ৫ জানুয়ারির নির্বাচনের পর রাজপথে অনেকটাই কোণঠাসা সংসদের বাইরে থাকা বিএনপি। দু একবার স্বল্প পরিসরে সুযোগ হলেও বেশ কয়েকবার পুলিশের দ্বারস্থ হয়েও মেলেনি সভা সমাবেশের অনুমতি। এদিকে গত 13 জুলাই বেশ কয়েকটি রাজনৈতিক দলের এক ঘরোয়া সভা পণ্ড হয় পুলিশি হস্তক্ষেপে। একদিকে নির্বাচন কমিশনের নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে সরকারের এমন অবস্থান। সব মিলিয়ে সিইসির কাছে প্রশ্ন ছিল, এমন অবস্থায় নির্বাচনের প্রস্তুতিতে সব দল সমান সুযোগ নিশ্চিত হচ্ছে কিনা। সিইসির সাব জবাব, নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তফসিলের পরই হস্তক্ষেপ করবে কমিশন। কোন রাজনৈতিক দলকে কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ার মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। এর আগে সরকার কিভাবে পরিচালিত হবে না হবে, সেখানে কিন্তু নির্বাচন কমিশনের আসলে আইনগত কোনো কর্তৃত্ব নাই, ভূমিকা নেই। তবে নির্বাচনকালীন সরকার যেমনই হোক, তার উপর পূর্ণ কর্তৃত্ব থাকবে কমিশনের। সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে বর্তমান কমিশন আত্মবিশ্বাসী জানিয়ে তিনি বলেন, বিদ্যমান আইনই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব। সম্পূর্ণ আস্থা আছে আমাদের সরকার, কেন যে কোনো রাজনৈতিক দল এবং যে কোনো দেশি বিদেশি সকলের প্রভাবের ঊর্ধ্বে থেকে আমরা নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর এবং তা করতে পারবো। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রূপরেখা প্রকাশ করে নির্বাচন কমিশন। 7টি কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে আইনি কাঠামো পর্যালোচনা ও সংস্কার, নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল সহ 6 ধরনের অংশীজনের সঙ্গে সংলাপ। নির্বাচনের আগে এই কর্মপরিকল্পনা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানান সিইসি। কর্মপরিকল্পনার উপাদানে এবং তার বিশ্লেষণে ভুল ত্রুটি থাকতে পারে, কোথাও অসঙ্গতি থাকতে পারে, আবার তা অসম্পূর্ণ থাকতে পারে। বিভিন্ন মহলের সাথে আলোচনার ফলাফল মূল্যায়ন করে প্রয়োজনীয় বিয়োজন এবং সংযোজনের মাধ্যমে তা আরও বাস্তবায়নযোগ্য করে তোলার সুযোগ নেওয়া হবে।
কর্মপরিকল্পনায় ইভিএম এর বিষয়টি না থাকলেও সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ইতিবাচক সাড়া পেলে আসছে নির্বাচনে ইভিএম সংযুক্ত করা হতে পারে বলেও জানান সিসি। যে কর্ম পরিকল্পনাটি রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এবং কর্মকাণ্ড এদিকে সহায়ক সরকার নিয়ে আলোচনা না করে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সংকট নিরসন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। চলমান সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করার তাগিদ দেন মির্জা ফখরুল। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য একটা সহায়ক সরকার প্রয়োজন। সেই সহায়ক সরকার গঠনের ব্যাপারে আলোচনা এটা সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে আমরা মনে করি, বলেছি সেটা আমরা। তো সেই দিক থেকে কোন রকম আলোচনা না করে এই রোড ম্যাপ দিয়ে তো আপনার তাদের সমস্যার সমাধান হবে না এবং সেই সংকট নিরসন হবে না। রোডটাই তো থাকতে হবে। এখন পর্যন্ত আমরা রোড দেখতে পাচ্ছি না, শুধু ম্যাপ তো পরের প্রশ্ন। সংকটটা হচ্ছে একটা রাজনৈতিক সংকট, এই সংকটটাকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখানে নির্বাচন কমিশন এককভাবে একটি রোডম্যাপ দিয়ে দিল কোনো আলোচনা না করেই, তো সেগুলো তো আলোচনা করতে হবে। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন কমিশন যে রোডম্যাপ দিয়েছে তা বাস্তবসম্মত, তাই সব দলেরই উচিত তা গ্রহণ করা। দুপুরে সচিবালয় নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। প্রধান নির্বাচন কমিশন যে পথ নকশা জাতির সামনে পেশ করেছেন এটা খুবই সুন্দর হয়েছে এবং বাস্তবসম্মত হয়েছে, এবং এরা সকল দলেরই গ্রহণ করে আগামী নির্বাচন জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত। নির্বাচনকালীন যে সরকার নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে, পৃথিবীর ইতিহাসে সহায়ক সরকার বলে কোনো শব্দ নাই। আগামী নির্বাচন ক্ষমতাসীন দলের অধীনে হবে। যেদিন শিডিউল ঘোষণা করবে তারপর থেকে এই ক্ষমতাসীন দলটা অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে। চিকুনগুনিয়া আক্রান্তদের বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের সিদ্ধান্ত সাইদ খোকনের। আগামী বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস আনিসুল হকের। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যাতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এবার বর্ষা মৌসুমে বন্যায় ফসলহানি হলেও দেশ খাদ্য ঘাটতিতে পড়বে না। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে কৃষিজ উৎপাদন এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ যে দেশটিতে একসময় খাদ্যের হাহাকারে জীবন দিয়েছে মানুষ, সময়ের ব্যবধানে এই দেশে আজ খাদ্য ও ফসল উৎপাদনে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে পৃথিবীর বুকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে ছাগল পালনে বাংলাদেশ বিশ্বে ৪র্থ স্থানে, আর ছাগলের মাংস উৎপাদনে বিশ্বে ৫ম স্থান বাংলাদেশের। গেল বছরগুলোতে দেশে দুধের উৎপাদনও দ্বিগুণের বেশি হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে প্রথম 5টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। উল্লেখযোগ্য সাফল্য এসেছে আলু, সবজি ও ফল উৎপাদনেও। আলু উৎপাদনে বাংলাদেশ আজ পৃথিবীতে 7ম, সবজি উৎপাদনে 3য় স্থান দখলে নিয়েছে 56,000 বর্গ মাইলের এই দেশটি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কৃষির এ অর্জনে সাফল্য এসেছে ক্ষুদ্র আয়তনের জমি, উন্নত বীজ ও উপকরণ এবং প্রযুক্তির অভাব মোকাবিলা করেই। এত সব প্রতিবন্ধকতা সামলে যে কৃষকদের ঘামে সোনা ফলেছে মাঠে, সেই সব কৃষকদের হাতে দেয়া হলো বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার। রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় এই পদক প্রদানের আয়োজন করে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে 1421 ও 22 বঙ্গাব্দে 10 জন স্বর্ণপদক, 18 জন রৌপ্য এবং 36 জন ব্রোঞ্জ পদক নেন। ফসলের মাঠে সাফল্য দেখানো মানুষগুলোর হাতে পুরস্কার তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবছর যদিও দেশ ঘন ঘন বন্যার কবলে পড়ছে, তবুও খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই। হাওড় অঞ্চলে অকাল বন্যায় আমাদের কিছু খাদ্য নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, কিন্তু খাদ্য ঘাটতি যাতে না হয় এবং
আমরা একটু আরেকটা বন্যার পদধ্বনি শুনতে পাচ্ছি, তারপরেও আমরা আর অতিরিক্ত খাদ্য আমদানি করে আমাদের মজুদ ঠিক রাখছি, যেন আমাদের দেশের মানুষ কোনো মতেই খাদ্যে কষ্ট না পায়। দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে কৃষিজ উপকরণ যাতে রপ্তানি করা যায়, কৃষকদের সেদিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, চাষাবাদে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমাতে হবে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এটা একটা বদ্বীপ। আমরা ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে দিয়ে ভূপরিস্থ পানি যত বেশি আমরা ব্যবহার করতে পারি সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। কৃষি ও পণ্য উৎপাদন প্রক্রিয়ায় সরকার গবেষণায় গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়িয়ে কিভাবে উৎপাদনে ভারসাম্য বজায় রাখা যায় সেদিকে সতর্ক নজর রাখছে সরকার। এই জলবায়ু পরিবর্তনে কোনো প্রভাব আমাদের দেশে যেন না পড়তে পারে, আমাদের দেশের মানুষের জীবন যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি আছে এবং সেইভাবেই আমরা আমাদের কাজ করতে চাই। দেশের নির্দিষ্ট এলাকায় আবহাওয়া ও মাটির ধরন অনুযায়ী ফসল উৎপাদনের পরিকল্পনা নিতে কৃষকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। লন্ডন পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বাংলাদেশ সময় দুপুর 12টা 50 লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে ছিলেন তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীরা। পরে গাড়ি চালিয়ে মাকে নিয়ে কিংস্টনে নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। এর আগে বিমানবন্দরের টার্মিনালে লন্ডন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বেগম জিয়া। শনিবার সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিদেশে বসে ষড়যন্ত্র করে শেখ হাসিনা সরকারকে হঠানোর কোনো পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের জনগণ বিদেশে বসে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত কোনদিনও সফল হবে না। আপনারা দুর্বল হলে 2001 সালের চেয়েও ভয়ঙ্কর হবে পরিস্থিতি। নমিনেশনে আপনার পক্ষকে ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগের সদস্য করবেন না। এদিকে চলমান মামলার সময়ক্ষেপণ করতেই বেগম খালেদা জিয়া দীর্ঘ সফরে লন্ডন গিয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। নির্বাচনকে কেন্দ্র করে দেশে বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে একে মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান তিনি। আর সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেখা মামলাটার বেশি ডিলেটাই প্র্যাকটিস আর করতে পারবেন না, এটা বুঝে ফেলছেন। এতে বুঝে ফেলেছেন বলে আজকে বেগম খালেদা জিয়া আজকে লন্ডনে 2 মাস সময় চেয়েছেন, বলছেন যে 2 মাস সময় লাগবে তার চিকিৎসার জন্য। আসলে 2 মাস কেন, তিনি বহুদিন পর্যন্ত লন্ডনে থাকবেন, অনেকদিন লন্ডনে থাকবেন। মামলায় যাতে কোর্টে যাতে যেতে না হয় এবং কোর্ট যাতে মামলাটা প্রসিড না করতে পারে সেই অজুহাত সৃষ্টি করার জন্য, সেই অবস্থা সৃষ্টি করার জন্যই তিনি আজকে লন্ডনে গেছেন। সংবিধান সম্মত পন্থায় নির্বাচন হবে, নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নির্বাচন কমিশন নির্বাচন করবে। কোন রকম সহায়ক সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এত আপনাদের যে সমস্ত দাবি দেওয়া, কোনো দাবি দেওয়া মানার কোনো প্রশ্নই ওঠে না। আশুলিয়ার নয়ারহাট এলাকায় র্যাবের ঘিরে রাখা জঙ্গি আস্তানা থেকে 4 জন আত্মসমর্পণ করেছে। দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটককৃত 4 জন জেএমবির সারওয়ার তামিম গ্রুপের সদস্য। নাশকতার উদ্দেশ্যে বাড়িটিতে জঙ্গিরা আস্তানা গেড়েছিল বলে দাবি র্যাবের। রোববার দিনের আলো ফোটার পরপরই আশুলিয়ার এই জঙ্গি আস্তানাটিকে ঘিরে অভিযানের তৎপরতা শুরু করে র্যাব। জঙ্গিদের আত্মসমর্পণ করাতে নানামুখী চেষ্টা থাকলেও তাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। উল্টো গুলি ছুড়ে প্রতিক্রিয়া জানায় জঙ্গিরা। বেলা বাড়ার পর আকাশে টহল দিতে দেখা যায় র্যাবের হেলিকপ্টারও।
বেলা 12টার দিকে ঘিরে রাখা বাড়িটি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করে এক জঙ্গি। পরবর্তী 1 ঘন্টায় একে একে বাকি 3 জঙ্গিও বের হয়ে আসে, যাদের একজনের গলায় একটি আইডি কার্ডও ঝুলতে দেখা যায়, যদিও তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি র্যাব। মোটামুটি নিশ্চিত যে তারা সরার তামিম গ্রুপের সদস্য এবং এই যে আটককৃত 4 জনের মধ্যে একজন দলনেতা হিসেবে কাজ করে, তার নাম হচ্ছে মোজাম্মেল হক, তাকে আটক করা হয়েছে এবং বাকি 3 জন হচ্ছে রাশিদুন নবী, ইরফানুল ইসলাম এবং আলমগীর হোসেন। ধারণা করা হচ্ছিল কোথাও কোনো নাশকতা পরিকল্পনা করা হচ্ছিল। যেহেতু আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি, ডেফিনেটলি এই ব্যাপারে আরো বিস্তর অনেক কিছু তথ্য আমরা পাবো তাদের কাছ থেকে, এটা আশা করি। জঙ্গিদের আত্মসমর্পণের পর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে কাজ শুরু করে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল। বিস্ফোরণ ঘটানো হয় অবিস্ফোরিত বোমাগুলো। র্যাব জানায় এই ঘটনায় বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইব্রাহিমের টিনশেড বাড়িটিতে 4 জঙ্গি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত 1টা থেকে বাড়িটি ঘিরে রাখে র্যাবের একটি দল। 2 মাস আগে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে আজাদ নামে একজন বাড়িটি ভাড়া নিয়েছিল বলে র্যাবকে জানিয়েছে বাড়ির মালিক। আজহার লিমন, সময় সংবাদ, আশুলিয়া। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এ বিষয়ে কারো অযৌক্তিক আবদার মানা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। স্পষ্ট করে বলতে চাই, ওই আবদার শোনা হবে না। সংবিধানে যেভাবে আছে সেভাবে ইলেকশন হবে এবং সেখানে অধীনে নির্বাচন হবে, অন্য কারো অধীনে নির্বাচন হবে না। বেগম জিয়া ভয় পাবেন না, দয়া করে জনগণের ফেস করুন, জনগণকে সামনে আসুন, সমস্ত কিছু জনগণ বিচার করে ব্যবস্থা নেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধান 2 রাজনৈতিক জোটের বাইরে নতুন জোট গঠনের তোড়জোড় শুরু করেছে বেশ কয়েকটি দল। নিজেদের মধ্যে ঐক্য গড়ে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলাকেই মূল লক্ষ্য হিসেবে দেখছে তৃতীয় ধারার এই দলগুলো। জোট গঠনের এই প্রক্রিয়াকে ইতিবাচক হিসেবে দেখলেও নতুন জোট কতটুকু শক্তিশালী হবে তা নিয়ে সংশয়ে রাজনৈতিক বিশ্লেষকরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। 58টি রাজনৈতিক দলের সমন্বয়ে গত 7 মে সম্মিলিত জাতীয় জোট গঠন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। এর 3 দিন পর গত 10 মে নতুন ধারার রাজনীতির প্রতিশ্রুতি, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা হ্রাস সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভিশন 2030 ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধান রাজনৈতিক দলগুলোর এমন কর্মকাণ্ডকে যখন নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা, ঠিক তখন নতুন জোট গঠনের তোড়জোড় শুরু করেছে বেশ কয়েকটি দল। দল গঠনের প্রক্রিয়া নিয়ে সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রবের বাসায় একটি বৈঠকও হয়, যেখানে উপস্থিত ছিলেন সমমনা দলগুলোর নেতৃস্থানীয় নেতারা। যদিও বৈঠকটি পুলিশি বাধার মুখে পড়ে এমন দাবি বৈঠকে অংশ নেওয়া নেতাদের। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আছে প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমী দল, তাদের মধ্যে কাউকে বাদ না দেওয়া, সবাইকে নিয়ে একটা জোট করা। ক্ষমতাসীনরা তো নয়, এর আগেও যারা ক্ষমতায় ছিল বিশেষ করে বিরোধী দল বিএনপি, এদের দুটো দলের উপরে নির্ভর করা যায় না। গণতন্ত্রের জন্য বাম ডান মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করা উচিত। আমরা এই প্রচেষ্টাটাই চালাচ্ছি। জোটের নাম, রূপরেখায় এবং নেতৃত্ব কে দিবেন সেসব বিষয় এখনো ঠিক না হলেও নতুন জোট নিয়ে বেশ আশাবাদী দলগুলোর প্রধানরা। নির্বাচনটা যাতে করে সবার জন্য সমান অধিকার সুযোগ দিয়ে যেন করা হয় এবং সব দল যাতে পার্টিসিপেট করতে পারে, এই পরিবেশটা যদি সৃষ্টি হয়, আমরা জোটের কতভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। একটা উন্মুক্ত অবাধ পরিবেশে আমরা যেরকম নির্বাচন চাই, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, তাহলে আমি মনে করি যে আমরা ভালো আসন পাব। এদিকে নির্বাচনের আগে রাজনৈতিক মাঠের এমন চাঙা ভাবকে ইতিবাচক হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই জোটটি জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা নিয়ে প্রশ্ন থাকে। তো তার জন্য অবশ্য অনেক রাজনৈতিক কৌশল গ্রহণ করতে হয়। তবু আমার কাছে মনে হয় না যে খুব একটা শক্তিশালী জোট গঠন করতে পারবেন। দেশের রাজনৈতিক দল এবং জোট বাড়লেও সামগ্রিক রাজনীতির গুণগত পরিবর্তন নেই বলেও মনে করেন এই বিশ্লেষক। এগুলো রাজনীতির। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বচনও নয়। আমি সরকারি বেসরকারি কিডনি হাসপাতালগুলোর তথ্য মতে দেশে মাত্র 1 থেকে 2% রোগীর কিডনি প্রতিস্থাপন সম্ভব হচ্ছে। এজন্য বিদ্যমান আইনকেই দায়ী করছেন রোগীরা। সমস্যা সমাধানে প্রস্তাবিত সংশোধনী সহ কাল মন্ত্রিপরিষদ সভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। এতে কিডনি সহ রোগীদের বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনে আইনি জটিলতা অনেকটা কমে আসবে বলে মনে করেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। সমস্যা হলো আইন, ডাক্তার একটা লিস্ট ধরাই দিল যে এই লোকের থেকে আপনি নিতে পারবেন, এর বাইরে থেকে নিতে পারবেন না। এই জন্য আমি 2.5 বছর যাবৎ এই
এই হসপিটালে ডায়ালিসিস চলতে আছে। নিকটাত্মীয়র কিডনি দিতে রাজি হলেও আইনি জটিলতার কারণে কয়েক বছর ধরে ডায়ালিসিসের উপর নির্ভর করতে হয় রোগীদের। আবার অনেকে কিডনি প্রতিস্থাপনের কথা ভাবলেও পিছিয়ে আসেন নানা কারণে। ট্রান্সফারের খরচ তো মেলা লাগে, এগুলো তো আমাদের এত নাই। ট্রান্সফার করতে পরে 3 বছর পরে আবার এটাও ইনফেকশন করে এটা নষ্ট হয়েছে। 1982 সালে কিডনি ট্রান্সপ্লান্ট শুরু হওয়ার পর গত 34 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে মাত্র 510টি। 17 বছরে বারডেম হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় 125 জনের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 5 জন, আর গত 4 বছরে চট্টগ্রাম মেডিকেল কলেজে মাত্র 2 জনের দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া কিডনি ফাউন্ডেশন প্রতিস্থাপন করে 391 জনের এবং অ্যাপোলো হাসপাতাল 21 জনের। কিন্তু বাংলাদেশে প্রতি বছর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয় কমপক্ষে 9000 কিডনি রোগীর। কিন্তু বিদ্যমান মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন 1999 অনুযায়ী রক্তের সম্পর্কিত নিকটাত্মীয় ছাড়া অন্য কোনো ব্যক্তি কিডনি দান করতে পারবেন না। আজকে আমাদের বাচ্চারা তারা বেডরুম শেয়ার করে না, ওয়াশরুম শেয়ার করে না, তারা কিডনি কিভাবে শেয়ার করবে? সেই মানসিকতায় কিন্তু আমাদের বাচ্চারা মানুষ হচ্ছে না। তাহলে আমার কিডনি ডোনারের স্বল্পতার কারণে আমরা ট্রান্সপ্লান্টেশন এরকম আগাতে পারছি না। আমাদেরকে ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনে যেতে হবে। ক্যাডাভারিক ট্রান্সপ্লান্টেশনটা হলো যেসব মানুষ আইসিইউতে ব্রেন ডেথ ডিক্লারেশন হয়ে যায়, ব্রেন ডেথ ডিক্লারেশন হওয়ার মুহূর্ত থেকে 24 ঘন্টা তাদের কিডনি সচল থাকে। এদিকে আইনি জটিলতার কারণে ভারতেই প্রতি সপ্তাহে যান 8 থেকে 10 জন রোগী। এতে বছরে ব্যয় হয় প্রায় 300 কোটি টাকা। সমস্যার সমাধানে সোমবার প্রস্তাবিত সংস্কার ও সংশোধনী সহ আইনটি উঠবে মন্ত্রিসভায়, জানায় স্বাস্থ্য অধিদপ্তর। মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন এবং প্রতিস্থাপন নিয়ে সংশোধনী আগামী সোমবার ক্যাবিনেট সভায় উপস্থাপিত হবে। যাদের মৃত্যু অবধারিত বলে চিকিৎসকগণ মনে করবেন, তাদের শরীর থেকে তাদের আত্মীয় স্বজনের সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় অঙ্গ সংগ্রহ করা যাবে। সংশ্লিষ্টরা মনে করেন এই আইনের মাধ্যমে একদিকে কিডনি প্রতিস্থাপনের সুযোগ বাড়বে, কমবে খরচ। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে। ব্রিটেনে গত এপ্রিল পর্যন্ত 6 মাসে 400-রও বেশি অ্যাসিড হামলা। দেশজুড়ে তীব্র সমালোচনার পর এ সংক্রান্ত আইন কঠোর করার উদ্যোগ। পুলিশ হেফাজত থেকে সাতক্ষীরার হোমিও চিকিৎসক মুখলেসুর রহমান জনি নিখোঁজের ঘটনাটি তদন্তের ভার পিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ এ সংক্রান্ত বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এ নির্দেশ দেওয়া হয়। এ প্রতিবেদনে আটকের পর সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে জনের নিখোঁজের সত্যতা পায় তদন্ত কমিটি। বিচার বিভাগীয় কমিটির রিপোর্টের পর আবারও তদন্তের নির্দেশ দেয় হতাশ জনের পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। আমার স্বামীরা থানায় আটকে রাখছে। রাখার পরে 3 দিন আমরা আমার স্বামীর সাথে দেখা করছি, খাবার দিয়েছি, দিয়ে চলে আসছি। 4র্থ দিন 8 তারিখে যখন আমি খাবার নিয়ে গেছি, তখন আমাকে বলতেছে যে আপনার স্বামী এখানে নাই। তো কোথায় গেছে আমরা জানি না, তাকে আমরা গ্রেফতার করিনি। তারপর থেকে আমাকে স্বামী যে গ্রেফতার করছে এই বিষয়টা সম্পূর্ণ অস্বীকার করছে। গত বছরের 4 আগস্ট সাতক্ষীরা সদর থানা পুলিশ হেফাজত থেকে স্বামী জনির নিখোঁজের ঘটনাটি এভাবে বর্ণনা করছিলেন জেসমিন নাহার। 6 মাসের শিশুকে নিয়ে স্বামীর সন্ধান চেয়ে ঘুরেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্বারে দ্বারে। ততদিনে কেটে গেছে 11টি মাস। কোনো সন্ধান না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন স্ত্রী জেসমিন নাহার। নড়ে চড়ে বসে উচ্চ আদালত। গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। যে কমিটি পুলিশ হেফাজত থেকে জনির নিখোঁজের সত্যতা পান। এই জন্য থানার ওসি, এসআই ও জেলা পুলিশ সুপারের দায় রয়েছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। আশার আলো দেখতে শুরু করেন জনির পরিবার। কিন্তু রোববার নিখোঁজের বিষয়টি পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিলে হতবাক হন জনির স্ত্রী। হস্তক্ষেপ কামনা করেন প্রধানমন্ত্রীর। যদিও আদালত গুরুত্ব সহকারে বিষয়টি তদন্তে পুলিশ মহাপরিদর্শককে আদেশ দিয়েছেন। মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে এটা পুনরায় একটা তদন্ত প্রতিবেদনের জন্য পিবিআইকে একটা নির্দেশ দিয়েছে। সেখানে যে আসামিরা ছিল সেই আসামিরাও সেখানে স্বীকার করছে যে তার সাথে একই সাথে সেই থানাতে রাখা হয়েছিল। পরেও বিচারক কেন যে পিপিআই হাতে দিচ্ছে তদন্তের, এটা আমি বুঝতে পারছি না। কারণ আমার এইটুকু বাচ্চাকে নিয়ে আমি প্রেগনেন্সি অবস্থায় এই পর্যন্ত আসছি। আমার অর্থনৈতিক ব্যাপার আছে, আমার বাচ্চাটা একে নিয়ে আমি কিভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এ মামলায় বারবার সময় আবেদন করায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন জনির পরিবার। আগামী 3রা অক্টোবর এ বিষয়ে পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।
জলাবদ্ধতা দূর করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে সরকারি বিভিন্ন সংস্থার আন্তঃবিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নগর ভবনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, ওয়াসার কর্মকর্তা ও নগর পরিকল্পনাবিদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় রাজধানীকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল অবৈধ দখলমুক্তকরণ, খালের গভীরতা বৃদ্ধি, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ এবং ভবন নির্মাণের সময় 12% জায়গা খোলা রেখে মাটির নিচে পানি শোধন ব্যবস্থা সহ বিভিন্ন প্রস্তাবনা দেন বক্তারা। এছাড়াও আগামী বর্ষার আগেই সব খাল দখলমুক্ত ও পরিষ্কার করে উত্তর সিটি কর্পোরেশনের মানুষের জলাবদ্ধতাজনিত দুর্ভোগ নিরসন করা হবে বলে আশ্বাস দেন মেয়র আনিসুল হক। যে ড্রেনেজ ব্যবস্থার কথা বলা হচ্ছে, আমি সেটা মনে করি একান্তই দরকার। আর সবচেয়ে বড় জিনিস যেটা দরকার, যে খালগুলো নিয়ে এটা সিটি কর্পোরেশন, পানি সম্পদ মন্ত্রণালয়, ওয়াসা এরা বসে আমার মনে হয় ঢাকা শহরের কোন খাল কোথায় আছে, যেগুলি এত বন্ধ মানে আবর্জনা এবং আপনার যেভাবে দেখাইছেন, এগুলি আপনার পরিষ্কার করা কোনো ব্যাপার না। এগুলি পরিষ্কার অবশ্যই অতি তাড়াতাড়ি আমার করা উচিত বলে আমি মনে করি এবং এটার গভীরতাও করা উচিত। আগামী বর্ষা আসার আগে যে কোনো প্রকারে আমরা খাল যত বেশি সম্ভব মুক্ত করব এবং পরিষ্কার করব। ফাইন্যান্স কি হবে আমি এখনো জানি না, এর মধ্যে ঢুকলে বলতে পারবো। এদিকে রাজধানীর 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র ও 3টি হাসপাতালে বিনামূল্যে চিকুনগুনিয়া আক্রান্তদের পরামর্শ ও প্যারাসিটামল সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 7টি ওয়ার্ডে 4 শতাধিক মশা নিধন যন্ত্র দেওয়ার সময় একথা জানান তিনি। এই 7টি ওয়ার্ডে মশা নিধনে কাজ করবেন 300 কর্মী। এ সময় দক্ষিণের মেয়র জানান, যারা এরই মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন তারাও বিনামূল্যে এই সেবা নিতে পারবেন। চিকুনগুনিয়া যেহেতু সাধারণ মানুষের দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে, তাই এ নিয়ে রাজনীতি না করার অনুরোধ জানান তিনি। 28টি নগর স্বাস্থ্য কেন্দ্র এবং এই 3টি হাসপাতাল থেকে যারা আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং পরামর্শ সেবা দেওয়ার সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমাদের নাগরিক ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন এমন কোনো কথাবার্তা আমরা যাতে না বলি। এটা একটা নাগরিক দুর্ভোগ, একটা নাগরিক যন্ত্রণা। দয়া করে চিকুনগুনিয়া নিয়ে কেউ রাজনীতি করবেন না, এটা রাজনীতির কোনো বিষয় নয়। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কমায় সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এদিকে ঢলের পানি বাড়তে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনা নদীর পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী রয়েছেন জেলার 5 উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ। রাস্তাঘাট ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যমুনা পাড়ের বাসিন্দারা। বাসার ভিতর পানি, বাচ্চাদের নিয়ে হেরা স্কুলে যাওয়া খুব সমস্যা হয়ে গেছে। দূষিত পানি, মানুষের অসুখ বিসুখ, খাওয়া দাওয়া কষ্ট, চলাফেরা কষ্ট, পোলাপানের কষ্ট। এদিকে জামালপুরের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। রোববার সকালে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 10 সেন্টিমিটার কমে বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশাপাশি গবাদি পশুরও খাবার সংকট দেখা দিয়েছে। চেয়ারম্যান মেম্বাররা দেখশন করে না, এর মতো চেয়ারম্যান আসে নাই, আমরা কোনো কিছু পাওয়া নাছি না। যমুনার পানি কমতে শুরু করায় টাঙ্গাইলের বন্যা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী আছেন জেলার 5 উপজেলার প্রায় 10,000 পরিবার। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন বানভাসী মানুষেরা। সবকিছু তলায় গেছে, রান্না বান্ধব করা হারি নামটা মেম্বার চেয়ারম্যানরা তো তারা কোনো খোঁজ খবরই নেয় না, আমাদের তো থাকা খুব কষ্ট। তবে পাহাড়ি ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি বাড়তে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি বসত বাড়িতেও ঢুকে পড়েছে বন্যার পানি। এছাড়া স্কুল কলেজে পানি ওঠায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বাড়িয়ে গাছে কিছু নেই, আইবার মতো স্কুলে, আমাদের স্কুলে অনেক প্রাণী, আমরা পানির মাঝে ক্লাস করতেছি। মানুষ
গ্রামগঞ্জ থেকে বাজার হইয়া উঠতে পারেন না, আমরা বড় বেফানায় আছি। এছাড়া পদ্মার পানি বাড়ায় ফরিদপুরে নতুন করে প্লাবিত হয়েছে সদর উপজেলার অন্তত 15টি গ্রাম। এতে রাস্তাঘাট সহ তলিয়ে গেছে কৃষকের কয়েকশো একর ফসলি জমি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে বন্যাসহ যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলায় রেল মন্ত্রণালয় প্রস্তুত আছে বলে জানিয়েছে রেলমন্ত্রী মুজিবুল হক। দুপুরে রাজধানীর রেল ভবনে এক প্রস্তুতি সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের কোনো রেল লাইন বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানান মন্ত্রী। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ যখন যে অবস্থায় হোক না কেন, আমরা এ ব্যাপারে শতভাগ সেবা দেওয়ার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ে আমরা বসে যাতে তড়িৎ গতিতে আমরা সঠিকভাবে সেবা দিতে পারি, এই জন্য আমরা কিছু কর্মসূচি নিয়েছি। সীমিত সম্পদ দিয়ে যাত্রীদেরকে শতভাগ সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে 57 ধারায় করা মামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় 57 ধারা বাতিলের দাবি জানান তারা। সকালে অপরাজেয় বাংলার সামনে মানববন্ধনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হকের বিরুদ্ধে অপর একজন অধ্যাপকের করা মামলাটি দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান তারা। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান না করে মামলা করার সমালোচনা করেন মানববন্ধনে অংশ নেয়া শিক্ষকরা। সেই সম্পর্কটা বজায় রাখবে। আমাদের আমরা উদ্বিগ্ন যে এই যে মামলাটা কারো বিরুদ্ধে যে কোনো সময় যে কোনো ভাবে ব্যবহার করা যেতে পারে, একটা লজ্জার। দেশের বাইরের খবর। ব্রিটেনে 6 মাসে 400-রও বেশি অ্যাসিড হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। গত বছরের নভেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত এসব হামলা হয়। এই অবস্থায় অ্যাসিড হামলায় জড়িতদের শাস্তির বিধান সংক্রান্ত আইন পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার পার্লামেন্টে বিতর্কের কথা রয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড অ্যাসিড সন্ত্রাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে আটক 2 কিশোরের মধ্যে একজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে 1.5 ঘন্টার ব্যবধানে উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার পর ব্রিটেন জুড়ে চলছে তীব্র সমালোচনা। কেউ কেউ এর জন্য সরকার ও নিরাপত্তা বাহিনীর উদাসীনতাকে দায়ী করলেও অনেকেই বলছেন আইনের দুর্বলতার সুযোগে এই অ্যাসিড সন্ত্রাস বেড়েই চলেছে। এ অবস্থায় বিদ্যমান আইন সংস্কারে সরকারের কাছে দাবি জানিয়েছেন সম্প্রতি অ্যাসিড হামলার শিকার হওয়া বেশ কয়েকজন। আমার দিকে পানির মতো কিছু একটা ছুঁড়ে মারা হলো। মাথায় হেলমেট থাকার পরও মুখমণ্ডল আগুনের মতো গরম হয়ে যায়। সামান্য জখম ছাড়া বড় কোনো সমস্যা না হলেও এই ভয়াবহ অভিজ্ঞতা জীবনে ভুলবো না। আমরা অ্যাসিড অপরাধ বিষয়ে আইন সংশোধন করে তা আরো কঠোর করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। এদিকে গত মাসে অ্যাসিড হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়া ব্রিটিশ মডেল রেশম খান অ্যাসিড জাতীয় ক্ষতিকর পদার্থ লাইসেন্স ছাড়া বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির দাবিতে অনলাইনে একটি পিটিশন দাখিল করেছেন। এরই মধ্যে তাতে কয়েক লাখ ব্রিটিশ স্বাক্ষর করেছেন বলে জানায় গণমাধ্যম। সম্প্রতি ব্রিটেনে অ্যাসিড হামলা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ইংল্যান্ড ও ওয়েলসে এ সংক্রান্ত আইন আরো কঠোর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড আইন সংশোধনের পরিকল্পনা প্রকাশ করেছেন। সানডে টাইমসকে এক সাক্ষাৎকারে আইন সংশোধনের মাধ্যমে অ্যাসিড হামলাকারীদের শাস্তি বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড করার ইঙ্গিত দেন তিনি। অ্যাসিড হামলার ঘটনায় বিদ্যমান আইন অনুযায়ী কোনো অপরাধীর সর্বোচ্চ 4 বছরের সাজার বিধান রয়েছে। এ বিষয়ে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে সোমবার বিতর্ক অনুষ্ঠিত হবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে 3 দিন আগে উত্তর পূর্ব লন্ডনে 5টি অ্যাসিড হামলার ঘটনায় আটক সন্দেহভাজন 2 জনের মধ্যে 16 বছরের কিশোরের বিরুদ্ধে শনিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানায় পুলিশ। হামলার কারণ সম্পর্কে জানতে এখনও তদন্ত চলছে বলেও জানায় তারা। 2012 সালের তুলনায় ব্রিটেনে গত 1 বছরে অ্যাসিড হামলার ঘটনা দ্বিগুণ হারে বেড়েছে বলে এক হিসেবে জানা গেছে। দেশটির পুলিশের তথ্য মতে গত বছরের নভেম্বর থেকে এবছরের এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে 400-রও বেশি অ্যাসিড হামলা হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে একটি বাস খাদে পড়ে অন্তত 16 জন তীর্থযাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 35 জন। রোববার শ্রীনগর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রীদের নিয়ে অমরনাথ মন্দিরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা না গেলেও দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় বলে জানায় কর্তৃপক্ষ। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উইম্বলডন টেনিসের খবর। রেকর্ড 19তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে লন্ডনের অল ইংল্যান্ড কোর্টে এখন মারিন চিলিচের মুখোমুখি হয়েছেন রজার ফেদেরার। ফাইনালে এখন প্রথম সেটে লড়ছেন এই দুই তারকা। প্রথম সেটে এখন 5-3 গেমে এগিয়ে আছেন ফেদেরার। আন্তর্জাতিক টেনিসের সবচেয়ে মর্যাদার আসর উইম্বলডন। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলার রেকর্ড ফেদেরারের। এবার একক খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সবচেয়ে বেশি শিরোপা জয়ের সুযোগ ফেডেক্সের সামনে। পুরো আসরে দাপটের সঙ্গে খেলা ফেদেরারের ফাইনালের শুরুটা অবশ্য হয় কিছুটা নড়বড়ে। 28 বছর বয়সী মারিন চিলিচের বিপক্ষে প্রথম গেমে হার দিয়ে শুরু হয় তার। তবে এর পরের গেমেই জয় তুলে নেন 35 বছর বয়সী ফেদেরার। স্নায়ু চাপে ভোগা ফেদেরার আবারও হেরে বসেন তৃতীয় গেম। তবে অভিজ্ঞতায় এগিয়ে থাকায় পরের 3 গেম জিতে নিয়ে দারুণভাবে ম্যাচে ফেরেন সাবেক শীর্ষ তারকা ফেদেরার। Both players taken to juice. One game on, first set. Opening service games. যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ অভিযোগ গঠনের দিন উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু। সেই সাথে এদিন আদালত এ মামলার অভিযোগও গঠন করেন। 2014 সালের 4 ডিসেম্বর মামলার বাদী নাসরিন আক্তারের সাথে সানির বিয়ে হয়। পরে তার কাছ থেকে সানি যৌতুক দাবি করে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং এমন অভিযোগে গত 23 জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন সানির কথিত স্ত্রী নাসরিন আক্তার। এছাড়াও আরাফাত সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও মারধরের অভিযোগ দায়ের করা অন্য 2 মামলায় জামিনে রয়েছেন তিনি। সন্ধ্যার সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির ব্যাপারে তফসিল ঘোষণার পরই মাথা ঘামাবে কমিশন। রোডম্যাপ প্রকাশ করে সিইসি। কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে, মিছিল করতে দিতে হবে, এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের এখতিয়ার মধ্যে আসে নাই। যে পরিপূর্ণ এখতিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে। কমিশনের রোডম্যাপ ঘোষণায় সংকট নিরসন হবে না মন্তব্য ফখরুলের। তোফায়েল বললেন, বাস্তবসম্মত কর্মপরিকল্পনা সব দলেরই গ্রহণ করা উচিত। বন্যায় ফসলহানি হলেও দেশে খাদ্য ঘাটতি হবে না বললেন প্রধানমন্ত্রী। 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হলো বঙ্গবন্ধু কৃষি পদক। আশুলিয়ায় ঘিরে রাখা বাড়ি থেকে 4 জনের আত্মসমর্পণ। সারোয়ার তামিম গ্রুপের সদস্য দাবি র্যাবের। নিষ্ক্রিয় করা হলো জব্দ বোমা। এবং কিডনি প্রতিস্থাপন সহজ করতে কাল মন্ত্রিসভায় উঠছে মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন। জোর দেয়া হচ্ছে কেনা বেচা প্রতিরোধেও। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।